প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়। অর্থনৈতিক সুরক্ষা রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে আজকের এই ছায়া সংসদে আমরা আমাদের আয়োজনে দুটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করতে দেখতে পাচ্ছি। আজকে যে প্রস্তাবিত বিষয়, সে বিষয়টি হচ্ছে অর্থনৈতিক সুরক্ষা রাজস্ব আয় বৃদ্ধি আগামী বাজেটের প্রধান কৌশল হওয়া উচিত। আসলে কি তাই? এই বিষয় নিয়ে আজকের এই ছায়া সংসদে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে ঢাকার দল ইডেন মহিলা কলেজ, এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে বরিশাল থেকে আগত বিরোধী দল যারা, তারা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। আসুন দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমে পরিচিত হই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ইডেন মহিলা কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মার্ডিনা হালদার মুন, মাননীয় ছায়ামন্ত্রী ফাতেমাতুজ জোহরা এবং মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য মাসনুন নাবিলা আলম। আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল বরিশাল বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা মাসুম মাহমুদ, মাননীয় বিরোধী দলীয় উপনেতা হাসান ইকবাল মাহমুদ এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য ইসরাত জাহান রাবেয়া। এই ছায়া সংসদে যে পাঁচজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন জনাব আবুল বশির খান, FCMA, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ও সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMC'র CFO। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। আমাদের সাথে বিচারক হিসেবে আরও রয়েছেন তাহরিমা চৌধুরী, রিসার্চ ফেলো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS। অন্য একজন সম্মানিত বিচারক হচ্ছেন ডক্টর SM মোর্শেদ, সাবেক বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। সর্বশেষ বিচারক হচ্ছেন সাংবাদিক শাহ আলম খান, বিশেষ প্রতিনিধি ও বিজনেস এডিটর, দৈনিক কালবেলা। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণ ও বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বরের উপরে আজকের সম্মানিত বিচারক মণ্ডলীরা তাদের নম্বর প্রদান করবেন। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা আমাদের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের বক্তব্য শুনবো আয়োজনের শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলের নেতারা আরও অতিরিক্ত 2 মিনিটের সময় পাবেন যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছি আজকের ছায়া সংসদ। আমরা আমাদের আজকের প্রস্তাবিত বিষয় তার্কিক দিক পরিচয়, সম্মানিত প্রধান অতিথি এবং একই সাথে যারা সম্মানিত বিচারক রয়েছেন তাদের পরিচয় আমরা পেয়ে গেছি। আমরা আয়োজন শুরু করতে যাচ্ছি এবং শুরুতে আমি আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মার্ডিনা হালদার মুলকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় সংসদ নেতা। রাজস্বের পথে যে রাজা চলে, রাষ্ট্রীয় কোষে সম্পদ মেলে, খাজনার স্রোতে বৃদ্ধির গান, অর্থনীতি সুখী, প্রগতি ইমান। মাননীয় স্পিকার, বাংলাদেশে গত 1 দশকে জিডিপির আকার যেখানে বেড়েছে 4 গুণ, সেখানে রাজস্ব আহরণ বেড়েছে মাত্র 2.5 গুণ। কর জিডিপি অনুপাতে বাংলাদেশে যখন বিশ্বের সবচেয়ে নিচে অবস্থান করছে, তখন আজকের এই অবস্থায় দাঁড়িয়ে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকারকে। আগামী বাজেটের প্রধান কৌশল কী হওয়া উচিত, সেই নিমিত্তে আজকের সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হলো অর্থনীতি সুরক্ষায় রাজস্ব আয় বৃদ্ধি আগামী বাজেটের প্রধান কৌশল হওয়া উচিত। সরাসরি সংজ্ঞায়ন করছি। মাননীয় স্পিকার, অর্থনীতি সুরক্ষা বলতে বোঝাচ্ছি গণতন্ত্র ও সুশাসনের মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর বিকাশকে। রাজস্ব আয় বলতে বোঝাচ্ছি রাজস্ব কাঠামোর সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারের কর ও কর বহির্ভূত উৎস থেকে আয় বৃদ্ধিকে আগামী বাজেটের প্রধান কৌশল হওয়া উচিত বলতে বোঝাচ্ছি 2024-25 অর্থ বছরে বাজেটের মুখ্য কৌশলকে। মাননীয় স্পিকার, বিশ্বব্যাংক বলেন, IMF বলেন, কিংবা আমাদের আজকের প্রধান অতিথি স্যার ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ আরও অনেক অর্থনীতিবিদরা যখন মনে করেন কোনো দেশের কর জিডিপি অনুপাত না বাড়লে অর্থনীতি সুরক্ষিত হয় না, ঠিক তখন আমরা বলছি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রায় 8 লক্ষ কোটি টাকার এই বাজেটে অর্থনীতি সুরক্ষায় প্রধান কৌশল হওয়া উচিত রাজস্ব আয় বৃদ্ধি। তার কারণ হলো মাননীয় স্পিকার, 1, রাজস্ব আয় না বাড়াতে পারলে দেশি বিদেশি ঋণের সুদাসল পরিশোধে ব্যর্থ হবে বাংলাদেশ। রাজস্ব আয় না বাড়লে আমদানি ব্যয় ও রিজার্ভ সংকট বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে, উৎপাদন কমবে, অর্থনীতি অরক্ষিত হবে। এবং 3, সরকারের মোট আয়ের 80% আসে এই রাজস্ব থেকে। তাই রাজস্ব আহরণের এই হারই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বীকৃত নির্ণায়ক। মাননীয় স্পিকার,
ঋণ করে ঘি খাওয়ার প্রবণতা যখন বাড়ছে, তখন IMF বলছে বাংলাদেশের দেশি বিদেশি ঋণের সুদাসল পরিশোধের রাজস্বের প্রায় ৭১.৮% খরচ করতে হবে। গত অর্থ বছরে 267 কোটি ডলারেরও বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে মাননীয় স্পিকার। বাংলাদেশের আগামী অর্থ বছরে এই ঋণ হয়তো পরিশোধের হার হবে 300 কোটি ডলারেরও বেশি। মাননীয় স্পিকার, বাংলাদেশের কর জিডিপির আয়তন ৮ বা ৯% ঘরেই ঘুরপাক খাচ্ছে, যা মোটেও স্বস্তিদায়ক নয়। সিপিডি বলছে ৮% ধনী 87% ধনীরা আয়কর দিচ্ছে না। দেশে উচ্চবিত্তের সংখ্যা যেখানে ৮০ লক্ষ, সেখানে আয়কর দিচ্ছে মাত্র ৮ থেকে ১০ লাখ মানুষ। বাংলাদেশে কোটি কোটি আয় করেন এমন জনগোষ্ঠীর 67% মানুষ আয়করের বাহিরে রয়ে গেছে। ফলে কিন্তু মাননীয় স্পিকার, একদিকে অর্থ পাচার বাড়ছে আর অন্যদিকে প্রত্যক্ষ কর কমছে, যা অর্থনীতিকে করছে অরক্ষিত। যার ফলে আমরা আবারও বলছি মাননীয় স্পিকার, এই 87% মানুষকে আমরা যদি করের আওতাভুক্তে না আনি, তাহলে আজকে আমাদের অর্থনৈতিক কাঠামোর কখনোই বিকাশ হবে না। মাননীয় স্পিকার, চলুন এবার আপনাকে একটু বিশ্ব ঘুরিয়ে নিয়ে আসি। IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রতিবেদন বলছে 2016 থেকে 2022-এর মধ্যে ভারতের কর জিডিপির অনুপাত হচ্ছে 19.67%। নেপালের মতো দেশের কর জিডিপির অনুপাত হচ্ছে 21.50%। সব সূচকে পিছিয়ে পাকিস্তানের কর জিডিপির অনুপাত হচ্ছে 14.88%। সেখানে আমার দেশের কর জিডিপির অনুপাত হচ্ছে 9.9%। মাননীয় স্পিকার, এটি আর আজ কোনো বিতর্কের বিষয় নেই মাননীয় স্পিকার, এটি আজ আপনার আমাদের প্রত্যেকের অস্তিত্বের বিষয়। এটি বাংলাদেশের অর্থনীতির সুরক্ষার বিষয়। তাই এটি বাংলাদেশের স্বার্থে, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয়, তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ উপস্থিত সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মারিনা হালদার মুনকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা মাসুম মাহমুদকে তার বক্তব্য প্রদান করবার জন্য। BBS এর তথ্য মতে $2,784 অর্থাৎ প্রায় 3,06,000 টাকা হচ্ছে আমাদের বার্ষিক মাথাপিছু আয়। স্পিকার, লক্ষ্য করে দেখবেন মাথাপিছু আয় এত টাকা হওয়া সত্ত্বেও নিম্ন আয়ের মধ্যে বেশিরভাগ মানুষ রয়েছে। স্পিকার, আজকে আমরা আরেকটা তথ্য মতে দেখতে পাই বাংলাদেশের প্রায় 95% মানুষ যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। সুতরাং বলা যাচ্ছে এরকম, যেখানে গিনি কোএফিসিয়েন্ট বা আয় বৈষম্য কত, 5% মানুষের হাতে 57% অর্থ দেশের। এইরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেই প্রস্তাব উত্থাপন করলেন, বলার চেষ্টা করলেন রাজস্ব আয় আরও বৃদ্ধি করব। স্পিকার, রাজস্ব আয় বৃদ্ধি করার মাধ্যমে কি করবেন? এই যে মূল্যস্ফীতি, অর্থাৎ যেখানে আমাদের 2021 সালে 5.56% মূল্যস্ফীতি ছিল, 2023 সালে সেটা হুড় করে বেড়ে 9.73%তে বৃদ্ধি পায়। এই মূল্যস্ফীতিকে যাতে আরও বেশি বৃদ্ধি করা যায়, সেই বৃদ্ধি করার একটা প্রস্তাবনা এখানে তোলা হলো। মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখবেন উনি একটি তথ্য দিলেন, আমাদের দেশে NBR প্রায় 3,75,000 কোটি টাকার মতো কর আদায় করতে পেরেছে, বাকিগুলো করতে পারেনি। স্পিকার, লক্ষ্য করা হচ্ছে এই কথাটাই, যখন এনবিআর যখন এই করগুলো আদায় করতে পারে না, পরবর্তীতে আপনি আরও মূল্যস্ফীতির জন্য কার্যক্রম চালাচ্ছেন, যাতে হচ্ছে প্রত্যক্ষ করগুলোকে আদায় আবারও করতে পারবে না, পরবর্তীতে এই আয়ের দায়গুলোকে জনগণের উপর চাপিয়ে দেওয়া হবে এবং পরোক্ষ করকে বৃদ্ধি করার জন্য বা এই ব্যয়টাকে সংকোচন করার জন্য জনগণের জীবনমানের উপরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়। মাননীয় স্পিকার, তারা যখন সংজ্ঞায়ন করলেন, সংজ্ঞায়নের কিছু অস্পষ্টতা রয়েছে, সেই অস্পষ্টতা ক্লিয়ার করা খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থনীতির সুরক্ষা বলতে বোঝানো হয় দেশের জনগণের জীবনযাত্রার মান সমুন্নত থাকা। আর এই যে দেশের জনগণের জীবনযাত্রার মান সমুন্নত থাকার জন্য যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক ধারাবাহিক প্রবৃদ্ধিকে অব্যাহত রাখা, একই সাথে বাজার মানুষের সাধ্যের মতো যাতে থাকে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া খুব বেশি জরুরি। বেকারত্বের হার নিয়ন্ত্রণ করা এবং কর্মক্ষেত্রের চাহিদা প্রণয়ন করতে হবে। একই সাথে রিজার্ভ সংকট যাতে না থাকে, এই বিষয়গুলো নিয়েও কাজ করা খুব বেশি জরুরি। তখনই হচ্ছে অর্থনৈতিক সুরক্ষা থাকা সম্ভব। স্পিকার, লক্ষ্য করে দেখেন, যখন রাজস্ব বৃদ্ধি করা হয় তখন কিভাবে কাজ করে? প্রথমত ভোক্তার কিছু সমস্যায় পড়ে, অর্থাৎ যখন আমরা লক্ষ্য করে দেখবেন ম্যাক্সিমাম মানুষের কাছে যেহেতু আয় কম, সুতরাং কর যখন বৃদ্ধি হবে তখন মানুষের ক্রয় ক্ষমতা খুব বেশি কমে যাবে। যখন মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে তখন সমস্যাগুলো কীভাবে আমার স্পিকার লক্ষ্য করবেন, এই ক্রয় ক্ষমতা কমে গেলে মানুষ তখন কেনাকাটার এবং চাহিদাগুলোকে চাহিদাও তারা কমিয়ে দেয়। যখন মানুষ তার চাহিদা কমিয়ে দেয়, বাজারে পণ্যের সরবরাহগুলো কমে যায়। এই পণ্যের সরবরাহ যখন কমা শুরু করে, শিল্প প্রতিষ্ঠানগুলো তখন আস্তে আস্তে পণ্যের যে উৎপাদন হ্রাস করা শুরু করে। নতুন যে বিনিয়োগকারী, সেই বিনিয়োগকারীরা অনেক বেশি বিনিয়োগ করার আস্থা হারিয়ে ফেলে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মাধ্যমে যত বেশি মূল্যস্ফীতি হতে থাকবে, অর্থনৈতিক সীমাবদ্ধতা আরও বেশি বৃদ্ধি হতে থাকবে। তাদের যে সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল, অর্থাৎ আপনি রাজস্ব আয় করবেন কাদের কাছ থেকে? শিল্প প্রতিষ্ঠান থেকে, জনগণের কাছ থেকে। কিন্তু জনগণ, শিল্প প্রতিষ্ঠান তারাই যখন খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে, রাজস্ব আয়টা হবে না। সরকারি নির্বাহী ব্যয়ের একটা ডাটা আপনি দেই,
4,75,281 কোটি টাকা এবছর সরকারি নির্বাহী ব্যয়ে খরচ হয়। সেখানে ম্যাডাম স্পিকার সরকারি নির্বাহী ব্যয়ের খাতগুলো একটু শুনুন ম্যাডাম স্পিকার। দৈনিক কালবেলার প্রকাশিত একটি শিরোনাম, যুক্তরাষ্ট্র সফরে ব্যাংক এমডিদের ডিনারের জন্য খরচ হয়েছে $55,000 ম্যাডাম স্পিকার। খিচুড়ি রান্না শেখার জন্য 5 কোটি টাকা ব্যয় হচ্ছে কর্মকর্তাদেরকে ভারত সফরে পাঠানো হয়েছে ম্যাডাম স্পিকার। সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি 8% থেকে 40% করা হয়েছে। আবাসন সুবিধার জন্য 6,508টি ফ্ল্যাট নির্মাণ হচ্ছে। এই যে অতিরিক্ত ব্যয় ম্যাডাম স্পিকার, এই ব্যয়কে যদি সংকোচন করা হয় ধীরে ধীরে এমনিতেই হচ্ছে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এইরকম জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি ম্যাডাম স্পিকার অর্থনৈতিক সুরক্ষার জন্য একটি টেকসই সমাধান দরকার। সেই টেকসই সমাধান হতে পারে, শেষ করছি, আমদানি রপ্তানি সুষম বন্টনের মাধ্যমে, সরকারি ব্যয় কমানোর মাধ্যমে, কৃষি শিল্প খাতকে প্রয়োজনে প্রণোদনা দিয়ে হলেও আমাদেরকে ব্যবস্থা করতে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের রেমিটেন্সের প্রাণ ম্যাডাম স্পিকার, আমাদের অর্থনীতির প্রাণ হচ্ছে আমাদের রেমিটেন্স। এই রেমিটেন্স বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করা দরকার। আমার দ্বিতীয় বক্তা রেমিটেন্স এবং বাকি বিষয়গুলোকে পর্যালোচনা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা মাসুম মাহমুদকে তার বক্তব্যের জন্য। আমাদের যে প্রতিযোগিতা সেটি চলছে অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বৃদ্ধি আগামী বাজারের প্রধান কৌশল হওয়া উচিত। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী ফাতেমাতুজ জোহরাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। বর্তমানে বাংলাদেশের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে জিডিপির 41% বেশি। 2024 সালের শেষে এটি জিডিপির 45% ছাড়িয়ে যাবে। 2022-23 অর্থ বছরে $147.8 বিলিয়ন ঋণের সুদ মেটাতেই যখন রাজস্বের 18% ব্যয় হচ্ছে, তখন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের বাজেট বিতর্কে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কথা শুনে মনে হলো তিনি ধান বানতে এসে শিবের গীত গেয়ে গেলেন। যেখানে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হচ্ছে রাজস্ব আয় বৃদ্ধি বাজেটের প্রধান কৌশল হতে পারে কিনা, সেখানে তিনি গণতন্ত্র, সুশাসন, পণ্য সরবরাহ বৃদ্ধির মতো অনেক কিছু বলে গেলেন। ভাই, আমরাও তো বলছি গণতন্ত্র, সুশাসন, পণ্য সরবরাহ সকল কিছুর মাধ্যমে আমরা রাজস্ব আয় বৃদ্ধি করে অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করে এইটিকে প্রধান কৌশল হিসেবে বিবেচনা করছি। আজ আপনার গণতন্ত্র, সুশাসন নিশ্চিত হলে রাজস্ব আয় কি কমবে নাকি মাননীয় বিরোধী দলীয় নেতা? আজকে বরং আপনাদের দেখিয়ে যাওয়া উচিত ছিল রাজস্ব আয় বৃদ্ধি ছাড়া কোন বিকল্প আয় দ্বারা আপনারা অর্থনীতিকে সুরক্ষিত করবেন, সেটি দেখিয়ে যেতে আপনারা ব্যর্থ হয়েছেন। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, একটি দেশের অর্থনীতির প্রাণ বলা হয় জ্বালানিকে, অথচ রয়টার্সের তথ্য বলছে বাংলাদেশের কাছে 6টি বহুজাতিক কোম্পানির দেনা $300 কোটি বেশি। এই পাওনা না মেটালে তারা জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। ডলার সংকটে যখন তেল, গ্যাস, কয়লা আমদানি বন্ধ হওয়ার পথে, তখন এই 3 খাতের এলসি বকে $105 কোটি বেশি। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি মাননীয় স্পিকার? বিদ্যুৎ ও জ্বালানি সেবার প্রবাহ নিশ্চিত করে অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করা। তা না হলে কিন্তু মাননীয় স্পিকার আমছালা দুটিই হারাতে হবে। অ্যাকশন এইডের তথ্য প্রতিবেদন বলছে বাংলাদেশ হলো জিডিপির তুলনায় পৃথিবীর সবচেয়ে কম কর আদায়কারী দেশ। কেনিয়া, সিয়েরা লিওনেও বাংলাদেশের তুলনায় বেশি কর আদায় হয়। বাংলাদেশের মানুষ ও প্রতিষ্ঠানের মধ্যে ট্যাক্স ফাঁকি দেওয়ার কর প্রবণতা বেশি। এই প্রবণতা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তবে মাননীয় স্পিকার বাংলাদেশের অর্থনীতি সুরক্ষিত হবে না, রাজস্ব আয়ও বৃদ্ধি হবে না। তাই এই প্রবণতা থেকে বেরিয়ে আসে রাজস্ব আয়কে বৃদ্ধি করার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের নিবন্ধিত করদাতার সংখ্যা 1 কোটির বেশি হলেও রিটার্ন দাখিল করে মাত্র 40 লাখ মানুষ। তাই ট্যাক্স কমিশন গঠন করে শতভাগ ফাইলিং নিশ্চিত করে কিন্তু বিদ্যমান কর হারও 5% কর বৃদ্ধি করা সম্ভব, যা $5.8 বিলিয়ন সমান। তাহলে কিন্তু মাননীয় স্পিকার আমাদের আর ঋণ নিতে হচ্ছে না। আমরা রাজস্ব বৃদ্ধির এই কৌশলে আমাদের ঋণগুলো শোধ করতে পারছি, অর্থনীতিকে সুরক্ষিত করতে পারছি। মাননীয় স্পিকার, প্রশ্ন আসছে অর্থ পাচার, ঋণ খেলাপি নিয়ে। আয়কর দিবেন না, মার্সিডিজ হাঁকাবেন, তা হবে না। দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরে সেকেন্ড হোম করে তুলবেন, তা আর হচ্ছে না মাননীয় স্পিকার। সরকার অর্থ পাচার বন্ধে এবং চিহ্নিত পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে 5টি মন্ত্রণালয় এবং বিভাগের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করেছে এবং বিএফআইইউটি ট্যারিফ কমিশন নিয়মিত কাজ করে যাচ্ছে একটি লক্ষ্যে, রাজস্ব আয় বৃদ্ধি করে দেশের অর্থনীতিকে সুরক্ষা করা। মাননীয় স্পিকার, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির আকার $6.6 বিলিয়ন বেশি। 2500টি ই-কমার্স প্ল্যাটফর্ম এবং 4500 সফটওয়্যার প্ল্যাটফর্ম গত 20-25 বছর ধরে যাবৎ 28টি সেবা নিশ্চিত করে যাচ্ছে। এই কর অবকাশের সুবিধায় কর আহরণে এই নতুন ক্ষেত্রে যদি আমরা 10% কর হার আরোপ করি, তাহলে 300 থেকে $350 কোটি বছরে আমরা আয় করতে পারবো। মাননীয় স্পিকার, সংসদ সদস্যদের গাড়ির উপর 25% কর আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে এনআরবি, যাতে করে আরও 5,000 কোটি টাকা পাওনা আদায় সম্ভব। আমার আপনার জন্য একটা ভবিষ্যতে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে এই বাজেটটি যাতে প্রধান কৌশল হয়, এই প্রস্তাব যাতে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রীকে তার বক্তব্যের জন্য। এবার আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা হাসান ইকবাল মাহমুদকে তার বক্তব্য প্রদান করবার জন্য। জনাব স্পিকার, একটা জিনিস আমরা লক্ষ্য করি, আমাদের সরকারি দল যখন অসম্পূর্ণ অর্থনীতির জ্ঞান নিয়ে সংসদে উপস্থাপন করে এবং নিজেদের ব্যর্থতাকে ঢাকা দিয়ে যখন তারা কর আদায় করতে পারতেছে না, এমন একটা সিনারিওতে তারা আরও মানুষের উপর অতিরিক্ত কর আদায় করে, তাহলে আমাদের বলতে হয় মাননীয় স্পিকার, আজকে এবং আগামীর অর্থনীতিতে, আগামী অর্থ বছর এবং পরবর্তীতে অর্থ বছরেও কিন্তু আমরা একটা বৃহৎ সংখ্যার মধ্যে আছি। মাননীয় স্পিকার, একটা সিনারিও আমরা লক্ষ্য করি, যখন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের তথ্য মতে আমাদের দেশের 95% মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এই লোকগুলোকে প্রতিদিন বাজারে যাওয়ার আগে চিন্তা করতে হয়, আমি এই সপ্তাহে অন্তত একবার আমার পরিবারকে আমি হচ্ছে এক টুকরো মাংস অথবা মাছ খাওয়াতে পারবো কিনা, বা এই চিন্তাটা তাদের করতে হয় আগামী মাসের বেতন দিয়ে আমি আমার পরিবারের সন্তানদের টিউশন ফি দিতে পারবো কিনা, বা এই চিন্তা করতে হয় যে আমার পরিবারের চিকিৎসা ফি বা অন্যান্য খরচ চালাতে পারবো কিনা। অর্থাৎ তার যখন 25,000 টাকায় আয় ফিক্স থাকা কথার কথা, তার 25,000 টাকার আয় ফিক্স থাকতেছে, কিন্তু তার ব্যয় প্রতি মাসে 25 থেকে 26, 26 থেকে 27, অর্থাৎ এরকম একটা জায়গায় এসে সে নিজের জায়গাগুলোকে স্যাক্রিফাইস করা লাগতেছে। আজকে আমি এইটা কিনবো, কালকে আমি ওইটা কিনবো। এই স্যাক্রিফিকেশনের জায়গায় দাঁড়িয়ে তার এই জিনিসটা কখন করা লাগতেছে, যখন তার আয় এবং বাজারের যে দ্রব্যমূল্য কর বৃদ্ধির কারণে এই দ্রব্যমূল্যের একটা সমন্বয় থাকে না। মাননীয় স্পিকার, তারা যদি তাদের কাছে আমাদের কিছু কোশ্চেন উঠে যাচ্ছি, যে তারা বলার চেষ্টা করতেছে তারা কর বৃদ্ধি করবে, আসলে করটা কাদের কাছ থেকে আপনারা উঠাবেন প্রথমত। দ্বিতীয়ত, আপনারা যে বলতেছেন যে কর আদায় করতে পারতেছেন না, অর্থাৎ আপনারা অলরেডি স্বীকার করতেছেন যে আপনারা কর আদায় করতে পারতেছেন না, তাহলে আপনারা আগামী অর্থ বছরে অতিরিক্ত কাদের কাছ থেকে কর আদায় করবেন, কিভাবে কর আদায় করবেন, এই প্রশ্নটা আপনাদের কাছে থেকে গেল। তারপরে তারা বারবার বলার চেষ্টা করতেছেন যে আপনারা প্রত্যক্ষ কর তুলতে পারতেছেন না, আবার আপনারা প্রত্যক্ষ কর বৃদ্ধি করবেন, এই জায়গাটা আপনাদের জায়গা থেকে সাংঘর্ষিক। এখন আমরা একটু দেখি, আমরা যদি রাজস্ব আয় বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের আসলে কাদের একটা স্টেক হোল্ডার থাকে বা কারা ক্ষতিগ্রস্ত হয়। রাজস্ব আয়ের জায়গা থেকে প্রথমত দেখেন ভোক্তাদের কি সমস্যা হয়। একজন ভোক্তা আপনি যখন প্রত্যক্ষ কর বৃদ্ধি করবেন, তার আয়টা বা নেট ইনকামটা কিন্তু কমে যাবে। নেট ইনকাম যখন কমে যাবে, একই সাথে আপনি অলরেডি স্বীকার করতেছেন যে প্রত্যক্ষ কর আপনি আদায় করতে পারতেছেন না, তখন কিন্তু আপনি পরোক্ষ করে হাত দিবেন। কারণ বাংলাদেশ গভর্নমেন্টের একটা বড় সেক্টর, প্রায় $222 কিন্তু $222 টাকা কিন্তু পরোক্ষ করের মধ্যে আসে। এই জায়গায় আপনি তখন পরোক্ষ করে হাত দিবেন। এই দুইটা জায়গায় মানুষ কিন্তু তার ক্রয় ক্ষমতা হারাবে। যখন ক্রয় ক্ষমতা হারাবে, বাজারের যে ডিমান্ড এটা কিন্তু কন্ট্রাক্ট করা শুরু করবে, অর্থাৎ এক নম্বর ইস্যু হচ্ছে আমার বাজার ফল করা শুরু করবে। দ্বিতীয়ত, আপনি এবং বিনিয়োগকারী এবং শিল্পপতিদের একটা সমস্যা হবে। কি সমস্যা? আপনি যখন তাদের উপর কর আরোপ শুরু করবেন, তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। এই উৎপাদন খরচ কমাতে তারা কিন্তু কর্মী ছাঁটাই শুরু করবে, অর্থাৎ আপনার অর্থনীতিতে কিন্তু বেকারত্ব সমস্যাটা আরও প্রকট হওয়া শুরু করবে এবং আপনার উৎপাদনটা হ্রাস হবে। তৃতীয়ত, সবচেয়ে বড় যে জায়গাটা, আপনার সামগ্রিক অর্থনীতি একটা বড় ধরনের হ্যাম্পারিংয়ে পড়বে। কিভাবে? সামগ্রিক অর্থনীতির জায়গা দিয়ে আপনি দেখেন, এখন আপনি যখন কর বাড়িয়ে দিচ্ছেন, আবার এসে বলতেছেন কৃষি খাতে আপনার উন্নয়ন হলে আপনি রাজস্ব পেয়ে যাবেন। এটা একটা সাংঘর্ষিক কথা। কিভাবে? আপনি যখন কর বাড়িয়ে দিচ্ছেন, আপনার কৃষি এবং শিল্প খাত কিন্তু সাফার করবে। কিভাবে? কৃষি খাতের কর বেড়ে যাওয়ার কারণে আপনার কিন্তু প্রোডাকশনটা যখন ফল করতেছে, কৃষক যখন সারের দামের কারণে আপনার প্রোডাকশন অতিরিক্ত প্রডিউস করতে পারতেছে না, আপনি কিন্তু খাদ্য নিরাপত্তা হারাবেন। এই জায়গায় আপনারা সবচেয়ে বড় একটা ট্র্যাপে পড়তেছেন। আপনারা যেখানে বারবার বলার চেষ্টা করতেছেন ঋণ কিভাবে শোধ করবেন, আপনি যখন দেশে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট খাদ্য উৎপাদন করতে পারবেন না, তখন আপনাকে বৈদেশিক ঋণের কাছে হাত পাততে হবে। বৈদেশিক ঋণের কাছে হাত পেতে কিন্তু আপনার দেশের মানুষের খাদ্য আপনার প্রোভাইড করতে হবে। আমার স্পিকার, লক্ষ্য করুন সরকারি ব্যয়গুলো কীভাবে হয়। মানে আমাদের প্রধান বক্তার পরবর্তীতে আমি যদি একটু অ্যাড করি, দেখেন এলজিডি বর্ষাকালে যখন আমার রাস্তাগুলো করে, এই রাস্তাগুলো কিছুদিন পর ভাঙে, নতুন রাস্তাগুলো আবার রিক্রিয়েট করা হয়। এই যে একটা অবহেলিত ব্যয় বা একটা অপচয়, এই জায়গাগুলো আপনি যখন কমাবেন, আপনার রাজস্বের উপর চাপ কমে যাবে। তৃতীয় যে জায়গাটা আছে, আমাদের কৃষি এবং শিল্পের উৎপাদন বৃদ্ধি, প্রয়োজনে আমরা ভর্তুকি প্রদান করব। যখন আমার কৃষি এবং শিল্পের সক্ষমতা থাকবে, দুইটা কেস সিনারিও ঘটবে। প্রথমত, আমি অভ্যন্তরীণ চাহিদাটা পূর্ণ করতে পারবো এবং আমার অতিরিক্ত উদ্বৃত্ত যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমি রপ্তানি করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা হাসান ইকবাল মাহমুদকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মাসনুন নাবিলা আলমকে তার বক্তব্য প্রদান করবার জন্য। বাংলাদেশের রাজস্ব বাজেটে কোনো উদ্বৃত্ত নেই। এ অবস্থায় রাজস্ব জিডিপির অনুপাত না বাড়ালে বড় রকমের সমস্যা সৃষ্টি হবে। বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাংক যখন এমন শঙ্কার কথা বলছে, তখন বিরোধী দলের দুজনের কৌশল দেখে মনে হলো তারা বাংলাদেশের অর্থনীতিকে সুরক্ষিত নয়, বরং পরনির্ভরশীল ও ঋণ নির্ভর করতে চায়। এর তীব্র নিন্দা জানিয়ে এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্ক শুরু করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখুন, বিতর্ক যেখানে হচ্ছে অর্থনীতির সুরক্ষায়
রাজস্ব আয় বৃদ্ধি প্রধান কৌশল হওয়া উচিত কিনা সেখানে তারা বিনিয়োগ, দারিদ্র্য কিংবা বৈদেশিক মুদ্রা ইত্যাদির কথা বলে গেল, যার প্রতিটি বা রেমিটেন্সের কথা বলে যাচ্ছে তারা আমদানি রপ্তানির কথা বলছে, তার প্রতিটি কিন্তু রাজস্ব আয় বৃদ্ধির একটি সহায়ক কৌশল মাত্র। আজকের বিতর্কে তারা একটিও প্রধান বিকল্প কৌশলই দেখিয়ে যেতে পারেননি, আর এই কৌশলগত জায়গা থেকে আজকের বিতর্কটি তাদের টেকে না। মাননীয় স্পিকার তারা বলে গেল দারিদ্র্যের কথা। যখন আমরা রাজস্ব আয় বাড়াবো তখন আমরা দারিদ্র্য কমে আসবে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আগামী বাজেটে এনবিআরকে 4,75,500 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরে দেওয়া হয়েছে। নন ট্যাক্স রেভিনিউ সংগ্রহের পরিকল্পনা ধরে দেওয়া হয়েছে 70,000 কোটি টাকা। এরপরেও আগামী অর্থ বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে সরকারকে অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে 2,80,000 কোটি টাকার ঋণ নিতে হবে এবং 1 লাখ কোটি টাকারও বেশি ঋণ সুদ বাবদ ব্যয় করতে হবে। প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ অর্থ আসবে কোথা থেকে? প্রতিপক্ষের দেখিয়ে যাওয়া রূপকথার গল্প থেকে? না মাননীয় স্পিকার, রাজস্ব আয় বৃদ্ধি থেকে। যদি আমরা আমাদের ঘাটতি পূরণ করতে না পারি, রাজস্ব আয় বৃদ্ধি করতে না পারি, তাহলে অর্থনীতি সুরক্ষিত হবে না। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, মাননীয় স্পিকার, অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিলে কি হবে? অভ্যন্তরীণ উৎস থেকে অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক থেকে যদি আমরা ঋণ নেই, তাহলে ব্যাংকগুলোর বেসরকারি খাতে ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাবে। এর অর্থ বিনিয়োগ, যেটি কথা তারা বলে গেলেন, সেই বিনিয়োগ ব্যাহত হবে, কর্মসংস্থান ব্যাহত হবে এবং একই সঙ্গে উৎপাদন ব্যাহত হবে। আবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিলে মূল্যস্ফীতি বেড়ে যাবে। এই জন্য শাখের করাত অবস্থা। মাননীয় স্পিকার, তাই আমরা বারবার বলছি, এই পরিস্থিতি থেকে উত্তরণের উত্তম উপায় হলো রাজস্ব আয়ের সক্ষমতা বৃদ্ধি করা। মাননীয় স্পিকার, বাংলাদেশ যেখানে উন্নয়নশীল দেশ, সেখানে উন্নয়ন বাজেটে অর্থাৎ এডিপি এর আকারে এবারের বাজেট 2,45,000 কোটি টাকা, আবার বাজেট ঘাটতি হচ্ছে 2,80,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, অর্থাৎ শুভঙ্করের ফাঁকিটি হলো আমাদের উন্নয়ন বাজেটের পুরোটি আমাদের মেটাতে হবে ঋণ নিয়ে। মাননীয় স্পিকার, এর অর্থ এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে আমাদের অর্থনীতির জন্য, অর্থাৎ এই যে শুভঙ্করের ফাঁকিটি, এটি আমাদের অর্থনীতির জন্য, উন্নয়নের জন্য একটি অশনি সংকেত, যা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে রাজস্ব আয় বৃদ্ধি করা এবং তার সঙ্গে অন্যান্য কৌশলগুলোকে সহায়ক কৌশল হিসেবে রাখা। যেহেতু রাজস্ব আয় আমাদের 80% সাহায্য করছে, 20% দিয়ে আপনারা কি করবেন আমি এখনো বুঝতে পারছি না। রিজার্ভ কমে দাঁড়িয়েছে $13 বিলিয়ন, যা আমাদের জন্য কিন্তু অ্যালার্মিং। মাননীয় স্পিকার, আর তাই আমরা বলছি, রিজার্ভ বৃদ্ধি হোক কিংবা আমদানি ব্যয় মেটানো হোক, সবকিছুর প্রধান কৌশল হচ্ছে রাজস্ব আয় বৃদ্ধি। এই একই কথা বলছেন বিশ্ব ব্যাংকের মুখ্য অর্থনৈতিক কর্মকর্তা জনাব জাহিদ স্যার। মাননীয় স্পিকার, বর্তমানে সারা দেশে মোট 1,39,00,000 মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগী আছে। আগামী বাজেটে আরও 8 লাখ জন যুক্ত হবেন এই খাতে। বাজেট বরাদ্দ রাখা হয়েছে 1,30,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের জন্য এটি স্বস্তিদায়ক, কিন্তু সিপিডি বলছে আগামী বাজেটে কর সংগ্রহের হার না বাড়ালে একদিকে যেমন বাজেট বাস্তবায়ন হুমকির মুখে পড়বে, অন্যদিকে তেমনি মূল্যস্ফীতি এই সুবিধাকে সংকীর্ণ করবে। তাই সামষ্টিক অর্থনীতির স্বার্থে মাননীয় স্পিকার, তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে রাজস্ব আয় বৃদ্ধির কোনো বিকল্প কৌশল নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের। এবারে আমি আহ্বান করছি মাননীয় বিরোধী দলের সদস্য ইসরাত জাহান রাবেয়াকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সাহেব সংসদে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের যে বিষয়টা, আমার মনে হয় আমার প্রতিপক্ষ দল সেটা ধরতেই পারেননি। আজকে বিতর্কের বিষয়টা নির্ধারণ করা হয়েছিল অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বৃদ্ধি আগামী বাজেটের প্রধান কৌশল হওয়া উচিত। আপনারা যখন বারবার এই কথাটি বলে যাচ্ছেন যে আমাদের বাজেটের 80% রাজস্ব থেকে আসে, বাকি 20% কোথা থেকে আসবে, এই ক্ষেত্রে আমি বলতে চাই, আমরা এই 80% রাজস্বকে অস্বীকার করছি না। এই 80% রাজস্ব আমার এই আগের বাজেটে ছিল, ভবিষ্যৎ বাজেটও থাকবে, কিন্তু এই বাজেটের উপর, এই রাজস্বের উপর আপনি যখন অতিরিক্ত রাজস্বটা আদায় করবেন, তখন এই রাজস্ব আপনি যদি পরোক্ষভাবে এই জনগণের উপর থেকে আদায় করতে চান, আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আপনার যে মূল্যস্ফীতি, এইগুলো আপনি ঠিক কীভাবে নিয়ন্ত্রণ করবেন, এর কোনো পলিসি আপনারা দেখিয়ে দিতে পারেননি। তারপরে আপনারা বারবার যখন বলতেছেন আপনারা রাজস্ব বৃদ্ধি করবেন, এই রাজস্ব বৃদ্ধির ঠিক পলিসিটা কি, এরকম কোনো পলিসি আমার প্রতিপক্ষ দল দেখিয়ে দিতে পারেননি। আপনাদের যখন 2020-21, 2021-22 বা 22-23 অর্থ বছরে, যেখানে আপনি আপনার যে প্রয়োজনীয় রাজস্বটা যখন আদায় করতে পারেন না, ঠিক এই অর্থ বছরে এসে ঠিক কোন প্রক্রিয়া আদায় করবেন সেইটা যদি দেখিয়ে যেতে পারতেন, তাহলে আমরা তাদের পলিসি আজকে গ্রহণ করতাম। মানে লক্ষ্য করুন, আমরা যখন আজকে বলি যে আমরা কিভাবে আজকে অর্থনৈতিক সুরক্ষাটা অর্জন করবো, আমরা বলতেছি আমরা আমাদের দেশের মধ্যে অর্থনীতিকে একটা স্থিতিশীল পরিবেশ আনবো, যার ফলে আমাদের এই অর্থনৈতিক সুরক্ষাই শুধু হবে না, এই অর্থনৈতিক সুরক্ষাটা টেকসই হবে এবং ভবিষ্যতে দেশের অর্থনীতি একটি সুস্থিতিশীল অবস্থায় থাকবে। আমরা যখন আজকে বলতেছি যে রেমিটেন্স বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করবো, লক্ষ্য করুন মানে স্পিকার, 2021 সালে যখন করোনায় পুরো দেশ
অর্থনৈতিকভাবে স্থবির হয়ে গিয়েছিল, তখন কিন্তু এই রেমিটেন্সের মাধ্যমে এই দেশের অর্থনীতি সচল ছিল। মাননীয় স্পিকার, 2020-21 অর্থ বছরের রেমিটেন্সের পরিমাণ ছিল $24.77 বিলিয়ন, 2021-22 এই অর্থ বছরের রেমিটেন্সের পরিমাণটা ছিল $21.03 বিলিয়ন। এই বিশাল পরিমাণের রেমিটেন্স যখন এই দেশে আসে তখন এর মাধ্যমে কিন্তু দেশের উন্নয়ন সম্ভব, এবং সেই সাথে সাথে আমাদের এই রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আমাদের রিজার্ভটাও বৃদ্ধি পাবে, এবং এই রিজার্ভের মাধ্যমে কিন্তু আমরা এই বৈদেশিক ঋণটাও পরিশোধ করতে পারবো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আপনার দেশের এই বৈদেশিক ঋণ পরিশোধের উপায় হচ্ছে রিজার্ভ বৃদ্ধি। রিজার্ভ বৃদ্ধির জন্য আপনার যখন এই ডলারটা রেমিটেন্সের মাধ্যমে আসতে আসতে আপনি সরাসরিভাবে নিতে পারছেন। চিনিচ্ছি মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আপনার দেশের বর্তমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা 1,55,13,000। এই বিশাল জনগোষ্ঠীর জন্য 176টি দেশে এই বিশাল জনগোষ্ঠী কর্মরত আছেন, কিন্তু আমাদের বাংলাদেশের দূতাবাস আছে শুধুমাত্র 7টি দেশে। তো এই বিশাল জনগোষ্ঠীকে আপনি যখন দূতাবাসের মাধ্যমে কোনো স্বাস্থ্যসেবা বা জরুরি প্রয়োজনীয় সেবা দিতে পারেন না, তখন কিন্তু আপনি রেমিটেন্সের ঘাটতি দেখা দেয়। মানে স্পিকার, লক্ষ্য করুন, প্রথম আলোর একটি তথ্য মতে সাবেক অর্থমন্ত্রীর একটি ভাষ্য, প্রায় অর্ধেক রেমিটেন্স হুন্ডি পদ্ধতিতে দেশে আসছে, যার মাধ্যমে কি হচ্ছে মাননীয় স্পিকার, এই হুন্ডি পদ্ধতিতে দেশে আসার ফলে এই রেমিটেন্স আপনার রিজার্ভেও যুক্ত হচ্ছে না, আপনার অর্থনীতিতেও যুক্ত হচ্ছে না। তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি আপনি সরকারি ব্যবস্থা ডলারের মূল্য বৃদ্ধি করেন, আপনি ভ্যাটটা কমান, এই সকল প্রবাসীরা তখন এই রেমিটেন্সটা কিন্তু সরকারি ব্যবস্থাপনায় পাঠাবে। এই রেমিটেন্সের সকল অর্থাৎ দ্বিগুণ পরিমাণ অর্থ তখন আপনার অর্থনীতিতে এবং আপনার রিজার্ভে যুক্ত হবে। বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমানে যে মূল্যস্ফীতি, এই অবস্থায় একটা মানুষ দিন আনে দিন খায় অবস্থা, তার পরিবারের জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে নেই। এর উপর আপনি অতিরিক্ত কর তার সরাসরি ইনকামের উপর আরোপ করতেছেন, অতিরিক্ত কর আপনি তার পরোক্ষ। আজকে যে শিল্প আপনি 5 টাকা দিয়ে কিনতেছেন, কালকে সেই শিল্প 60 টাকা দিয়ে কিনতে হবে। আজকে যে চাল আপনি 70 টাকায় কিনতেছেন, কালকে সেই চাল আপনি 90 টাকা দিয়ে কিনতে হবে। এইরকম একটা পরিস্থিতিতে আপনার আয় কিন্তু বৃদ্ধি পাচ্ছে না মাননীয় স্পিকার। এইরকম একটা পরিস্থিতিতে যখন আপনি করটা আরোপ করতেছেন, আপনি এই জনজীবনকে ব্যাহত করছেন মাননীয় স্পিকার। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতেছি আপনি একটি স্থিতিশীল পরিবেশ আনয়ন করেন, একটি স্থিতিশীল অর্থনীতি আনয়ন করেন, তার মাধ্যমে আপনি আপনার দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন অর্থনীতির একটি স্থিতিশীল পরিবেশ আনয়নের মাধ্যমে। তারা বারবার বলে যেতে চাইলে আমরা অল্টারনেটিভ দেখিয়ে যাচ্ছি, আমরা অল্টারনেটিভ এটাই দেখাচ্ছি যে আপনার দেশ যখন অর্থনৈতিকভাবে একটি স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাবে, তার ফলেই কিন্তু আপনার দেশের এই অর্থনৈতিক সুরক্ষাটা নির্বাহ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। সুতরাং আজকের প্রস্তাবটি যেন সংসদে গৃহীত না হয় তা ধন্যবাদ সবাইকে। যাক, আমরা তিনজন বক্তার বক্তব্য শুনলাম। আমরা আমাদের প্রথম পর্ব অর্থাৎ আমাদের যুক্তি খণ্ডন পর্বের যে আগের আয়োজন সেটি শুনলাম, যেটি নিয়ে আজকের প্রতিযোগিতা চলছে, অর্থনৈতিক সুরক্ষার আদর্শ আয় বৃদ্ধি আগামী বাজারের প্রধান কৌশল হওয়া উচিত। এ বিষয়ের উপর আমি এবার আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা মাসুম মাহমুদকে তার যুক্তি খণ্ডন পর্বে পুনরায় বক্তব্য প্রদান করবার জন্য। স্পিকার, ধন্যবাদ জানাচ্ছি পুনরায় ফ্লোর দেওয়ার জন্য। স্পিকার, লক্ষ্য করবেন পুরো বিতর্কে সরকারি দল থেকে একটি মাত্র কনসার্ন, আমাদের 4,75,000 কোটি টাকার মতো রাজস্ব ব্যয় এখনো বাকি আছে। আমরা এই ব্যয়গুলো কীভাবে পূরণ করবো, এবং বারবার এই গাণিতিক যে একটা তথ্য তারা চাচ্ছেন, তাদেরকে একটা গাণিতিক সমাধান দিই। প্রথমত, আপনি যে 4,75,000 কোটি টাকার রাজস্ব অতিরিক্ত আপনার প্রয়োজন, সেটা কীভাবে পূরণ করতে পারেন? শুধুমাত্র স্পিকার লক্ষ্য করুন, শুধুমাত্র সরকারি নির্বাহী ব্যয় যেখানে 4,75,000 কোটি টাকা, সেখান থেকে আপনি চাইলে 3 লাখ থেকে 2.5 লাখের নিচে আপনি নামিয়ে নিয়ে আসতে পারেন। আপনাকে আড়াই লাখ টাকার নিশ্চয়তা আমি দিয়ে দিচ্ছি এখানে। স্পিকার লক্ষ্য করুন, আর পরবর্তীতে যেটা থাকে রেমিটেন্স আয় এবং আমাদের আয় ব্যয়ের যে ব্যাপারগুলো, সেই আয় ব্যয়ের ব্যাপারগুলো কীভাবে কার্যক্রম পরিচালনা করে। স্পিকার লক্ষ্য করবেন, আমাদের প্রতি বছর আমদানি এবং রপ্তানি ব্যয়ের যে একটা ঘাটতি, সেই ঘাটতিটা প্রায় $5 বিলিয়ন মতো। এই টাকাটা যদি সমান তারে বিতরণ করা যায়, আপনার বাকি যে ঘাটতিগুলো, সেই বাকি ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। স্পিকার, আরও ঘাটতির পূরণের জায়গাটা দেখাই। আপনি যেটা চাচ্ছেন, এই রাজস্ব আয়ের যে 80%, অর্থাৎ এই 80% রাজস্ব আয় এমনিতেই আপনার দেশ থেকে উঠতেছে। অর্থাৎ আপনি যতই পলিসি দেন না কেন, আপনার এখান থেকে রাজস্ব 80% আপনি তুলতে পারবেন। তার উপরে যখন অতিরিক্ত কর আদায় করবেন, সমস্যা তখন সেখানেই। কারণ করটা দুইভাবে আসে, প্রত্যক্ষ পরোক্ষ কর। ওনারা নিজেরাই বলে যাচ্ছেন প্রত্যক্ষ কর না আমরা আদায় করতে পারি না। আমরা সবসময় বলার চেষ্টা করেছি, আমদানি রপ্তানি যখন সুষম বন্টন হবে, তখনই হচ্ছে এই সমস্যার সমাধান হবে। অতিরিক্ত আয়ের মাধ্যমে রিজার্ভ অনেক সময় পরিশুদ্ধ হবে। সরকারি ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিতকরণ করে এই ব্যয়টাকে কমাতে হবে। স্পিকার, একই সাথে রেমিটেন্স, যা আমাদের রিজার্ভের প্রাণ, সেই রেমিটেন্সকে বৃদ্ধি করতে হবে। স্পিকার লক্ষ্য করেন, সর্বশেষ ইনফরমেশন, হুন্ডির মাধ্যমে যেই অর্থগুলো আসে, সেটা রেমিটেন্সের প্রায় অর্ধাংশের মতো। স্পিকার, এখানে যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রায় $9 বিলিয়নের মতো আরও বেশি আমাদের এখানে আসতে পারে। এত অর্থের সমস্যাগুলো, এগুলো সমাধান না করে কি করতে হবে? জনগণের উপর আরও বেশি ট্যাক্সের বোঝা বহন করাও, জিনিসপত্রের দাম আরও বেশি বাড়াও, মানুষের জীবনমানকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করো। এইরকম পলিসিতে বা এইরকম বাজেট কখনো জনগণের বাজেট হতে পারে না বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতাকে।
যুক্তি খণ্ডন পর্বে তার পুনরায় বক্তব্য প্রদান করবার জন্য এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি সর্বশেষ ওয়াইন্ড আপ সেশনে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মার্ডিনা হালদার মুনকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের জায়গাটি ছিল আগামী বাজেটে কোন প্রধান কৌশল, আমি আবারও বলছি আগামী বাজেটে কোন প্রধান কৌশল অর্থনীতিকে সুরক্ষিত করবে। তারা কিন্তু সেই বিকল্প একটিমাত্র প্রধান কৌশল দেখিয়ে যেতে পারেনি। তারা বলছে রাজস্ব আয়ের বদলে কৃষি করো, শিল্প করো, রেমিটেন্স করো। এখন তাদের কথাই যদি আসি, আমরা যদি কৃষিক্ষেত্রে যাচ্ছি তাহলে কৃষিক্ষেত্রে কর বৃদ্ধি পেলে আয় বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হলে আমার রাজস্ব বৃদ্ধি হবে। তাহলে তারা কি আজকে আমাদের সাথে মেনে নিচ্ছে যে অর্থনীতি সুরক্ষায় রাজস্ব আয় আগামী বাজেটের প্রধান কৌশল হওয়া উচিত? মাননীয় স্পিকার, তাদের উপনেতা বলে গেলেন কর আদায় কোথা থেকে আসবে। তাদের উপনেতা বললেন কর কাদের থেকে উঠাবো। মানে স্পিকার, তাদের জ্ঞাতার্থে বলছি, তার উপনেতার জ্ঞাতার্থে বলছি, বাংলাদেশের সিপিডি দেশের 87% মানুষের কর আদায় করতে পারছে না। তার জন্য টাস্ক ফোর্স গঠন করছে, বিদেশি অর্থ পাচারদের, ঋণখেলাপিদের জন্য টাকা উদ্ধারে টাস্ক ফোর্স গঠন করছে, যা থেকে আমরা আমাদের বিদেশে পাচারকৃত অর্থ এবং আমাদের আরও কর আদায় অর্থটি নিশ্চিত করতে পারবো। মাননীয় স্পিকার, তারা ঋণখেলাপি অর্থ পাচারের বন্ধে আমরা আরও 5টি মন্ত্রণালয় ও বিভাগ মিলে যে টাস্ক ফোর্স গঠন করছি, এটি আমরা বাস্তবায়ন করে আমাদের রাজস্ব আদায়টি নিশ্চিত করতে পারবো। তাই মাননীয় স্পিকার, আমি আজ এই সংসদে আজকের এই প্রস্তাবটি উত্থাপন করে এটি যাতে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ উপস্থিত সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। 24-25-এর বাজেটকে সামনে রেখে আমাদের আজকের আয়োজন হচ্ছে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী 6 জুন বাজেট ঘোষিত হতে যাচ্ছে এবং এই বাজেটটি হচ্ছে গিয়ে বর্তমান যিনি অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীর প্রথম এটি বাজেট উপস্থাপনা হচ্ছে এবং এই বাজেটে আমরা বিভিন্ন আলোচনা পর্যালোচনাতে যতটুকু দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে 8 লক্ষ কোটি টাকার প্লাস মাইনাস একটা বাজেট পেশ হবার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমাদের একটা দুঃখবোধ সেটি হচ্ছে যে প্রতি বছর বাজেটেই কিন্তু আমরা 80 থেকে 85% বাস্তবায়ন দেখতে পাই এবং সেই বাস্তবায়নের মধ্যে কিন্তু নানা রকমভাবে স্বচ্ছতা জবাবদিহিতার প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। সেই কারণে বাজেট আমরা প্রতি বছর দেই, বাজেট আমরা পেশ করি, বাজেট পাশ হবার পরপরই আমরা কিন্তু দেখতে পাই যে একটি দল একটি পক্ষ বলে এই বাজেট মানে না, আরেকটি বল মানে এই বাজেট হচ্ছে গিয়ে জাতীয় স্বার্থ রক্ষার বাজেট হয়েছে। এই যে পরস্পর বিরোধী বক্তব্য চলে তার মধ্যে দিয়ে কিন্তু জনগণের মধ্যে বুঝবার ওই জায়গাটা কিন্তু তৈরি হতে খুব বড় কষ্ট হয়ে যায়। আসলে এই বাজেটটি জনগণকে সুরক্ষা দিতে পারছে কিনা, এই বাজেটটি কি জনগণের জন্য এই বাজেটটি করা হচ্ছে কিনা। ঠিক সেই প্রেক্ষাপটে যখন বাংলাদেশ একটা আর্থিক টানাপোড়েনের মধ্যে চলছিল, আমরা আইএমএফ থেকে 470 কোটি টাকা আমরা ঋণ নিয়েছি এবং এই আইএমএফ আমাদেরকে কিছু সংস্কারের প্রস্তাব করেছে এবং আমরা আইএমএফের সংস্কারের আলোকে কিন্তু অনেক কিছু কাজ করবার আমরা চেষ্টা করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের নিজস্ব সংস্কার, আমার রোগ, আমার অসুখ, আমি কেন আমার অসুখের জন্য আরেকজনের কাছ থেকে আমরা পথ্য নিতে যাব, সেই পথ্য নিয়ে আমাকে আজকে চিকিৎসা করতে হচ্ছে, এটা আমার জন্য দুঃখবোধ। আইএমএফের যে পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী আমরা অনেক কাজ করছি, সেই কাজ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ডলারের যে এখন আমরা দাম বৃদ্ধি করা হয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় ভর্তুকি কমানো হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় সুবিধাগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে, এরকম নানা রকম কিছু কিন্তু আইএমএফের এই নানা রকম পরামর্শের মধ্যে দিয়ে কিন্তু আমরা করতে দেখতে পাচ্ছি। এখন যে প্রশ্নটা হচ্ছে গিয়ে আইএমএফ প্রধানত যেটা কথা বলবার চেষ্টা করছে যে আমাদের অভ্যন্তরীণ আয় বা আমাদের যেটি হচ্ছে গিয়ে রাজস্ব আয়, এটিকে আমাদের বৃদ্ধি করবার জন্য একটা সুপারিশ বড়ভাবে রয়েছে। আমরা রাজস্ব আয় ভালো মতো তুলতে পারবো কি না, রাজস্ব আয় উঠবে কিনা, রাজস্ব কর্মকর্তারা এনবিআর সঠিক দায়িত্ব পালন করতে পারবে কিনা, রাজনৈতিক প্রভাব সেখানে থাকবে কিনা, রাজনৈতিক ছায়া কারণের জন্য আমরা কি রাজস্ব আয় আদায় করতে পারবো না, এটি কিন্তু আমাদেরকে এখন দেখবার একটা অপেক্ষা থাকতে হচ্ছে। কারণ আগামী 6 জুন যে বাজেটটি প্রস্তাবিত আকারে আসবে এবং পরবর্তীতে যখন পাশ হবে তখন আমরা দেখতে পাবো 3-4-5 মাসের মধ্যেই যে ঘোষিত বাজেটের সুফল আমরা কতখানি পাচ্ছি। আমরা এমন একটা সময় কিন্তু আমাদের এই বাজেটটা ঘোষণা করা হচ্ছে যখন মূল্যস্ফীতি, ডলার সংকট, ব্যাংক জালিয়াতি, ঋণ জালিয়াতি, নানা রকমভাবে আমাদের আর্থিক খাতের অনিয়ম, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই ঠিক এমন একটা পরিস্থিতির মধ্যেই কিন্তু আমরা আমাদের আসন্ন বাজেটটি ঘোষণার কথা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই যে বাজেট ঘোষণার আগে মানুষের মধ্যে কিন্তু নানা রকম দ্রব্যমূল্য বৃদ্ধির একটা উৎকণ্ঠা, উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি, একটা নীরব অস্থিরতা মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ক্রমবর্ধমান যে আয় বৈষম্য, সে আয় বৈষম্যের কারণে মানুষের মধ্যে একটা নীরব অসন্তোষ কিন্তু চলছে। আজকে যারা আমার গণমাধ্যমের বন্ধুরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন, সকলের মধ্যে কিন্তু একটা নীরব অসন্তোষ কাজ করছে। এই যে আমাদের দেশের ধনী দরিদ্রের যে আয় বৈষম্যটা এত বৃদ্ধি পাচ্ছে, এই কারণের জন্য আমি মনে করি যে আমাদের এই বাজেটটি আমাদেরকে কিভাবে ঘোষণা করা হচ্ছে, এদিকে ধনী দরিদ্রের বৈষম্য কমিয়ে আনবে, আমাদের যারা সামাজিক সুরক্ষা খাতে যারা বরাদ্দ পাবে, যারা স্বল্প আয়ের পুঁজির মানুষ রয়েছে, স্বল্প আয়ের বেতনভোগী মানুষ রয়েছে, তাদের জন্য কী সুরক্ষা দেবে সেটি কিন্তু আমাদের দেখবার একটি অপেক্ষা রয়েছে। বাংলাদেশ ব্যাংকে দেখতে পাচ্ছি যে তারা টাকা ছাপিয়ে আমাদের এই
বর্তমান যে অর্থনৈতিক অবস্থা সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এতে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতিকে কিন্তু আমরা উচকে দিতে দেখতে পাচ্ছি। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে একটা বিরূপ পত্রিকা তৈরি হলো, সাংবাদিকদের মধ্য থেকে একটা ভীষণ রকম ক্ষোভ তৈরি হলো, সাংবাদিকরা বয়কট করার কথা তারা বলল। এখনও পর্যন্ত আমি বাংলাদেশ ব্যাংকে দেখিনি যেখানে আসন্ন বাজেট সামনে, দ্রব্যমূল্য দাম বাড়ছে, আমাদের রিজার্ভের ঘাটতি হচ্ছে, ঠিক সেই সময় যদি আমরা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে সঠিক তথ্যপাত্র আমার সাংবাদিক বন্ধুরা না নিয়ে আসতে পারে, তাহলে কি আমরা আমাদের জনগণকে অবহিত করতে পারবো? সরকারকে তার ভুল কি আমরা ধরে দিতে পারবো? কোনো সাংবাদিক বন্ধু তো নিজের ব্যক্তি স্বার্থের জন্য সেখানে গিয়ে কোনো তথ্যপাত্র নিতে চায় না। সুতরাং এটিও কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংক যদি সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে তাদের এই সুস্পষ্ট ব্যাখ্যা না দেয়, তাহলে জনগণের মাঝে কিন্তু ভুল বার্তা যেতে পারে এবং সেটি সুস্পষ্ট করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশে বর্তমানে যে দেনার পরিমাণ দাঁড়িয়েছে সেটি জিডিপির 41% বেশি, চলতি বছর এটা বেড়ে 45% হবে বলে ধারণা করা হচ্ছে। আমরা প্রতিনিয়তই কিন্তু ক্রমমান যে ঋণের বেড়াজালের মধ্যে পড়ছি, আমাদের ঋণ বাড়ছে, আমাদের ডেট বাড়ছে, আমরা ঋণ দিয়ে ঋণ পরিশোধ করছি। এই অবস্থা থেকে আসলে আমাদের উত্তরণ করা দরকার। আমরা যদি ঋণ দিয়ে ঋণ পরিশোধ করেই যদি আমরা আমাদের যেটি বলছিল আমরা ঘি খাওয়ার কথা বলছে, সেটি খেয়ে কি আমাদের লাভ হবে? আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে আমাদের প্রকৃত আয়কে, আমাদের প্রবাসী আয় বলি, আমাদের আমদানি রপ্তানি ব্যয় কমিয়ে বলি, রপ্তানি আয় বৃদ্ধি করে বলি, আমাদের যেটি আমাদের অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করার কথা বলি, রাজস্ব আয় বৃদ্ধির কথা বলি, সবগুলিকে যদি প্যাকেজ করে আমরা যদি আমাদের আর্থিক উপার্জনকে বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে আবারও ঋণ করে ঋণ পরিশোধ করতে হবে। অর্থাৎ আমাদের দায় দানা কিন্তু বাড়তেই থাকবে। আমাদের দেশের মানুষের একটা বড় ধরনের একটা প্রবণতা, আমরা কেউ কর দিতে চাই না। কর দিবার ক্ষেত্রে আমাদের ভীষণ রকম একটা অনীহা রয়ে গিয়েছে। বিশেষ করে ব্যবসায়ীরা এক ধরনের অভিযোগ করে যে এনবিআরের জ্বালায় ব্যবসা করতে পারি না। কী কারণে এই ধরনের অভিযোগ আসে? এনবিআরের পক্ষ থেকে কিন্তু সুস্পষ্টভাবে জানা দরকার, ব্যবসায়ীদের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানা দরকার। আমরা ঢাকা চেম্বারের কথা বলি, বিসিসিআই বলি, বড় বড় ট্রেড বডিগুলির কথা বলি, তারা যখনই মিটিং করে তখনই তারা খালি বলে যে এনবিআরের যে ট্যাক্সের যন্ত্রণায় আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করা সম্ভব হচ্ছে না। কিন্তু বাবারে, এই যে এনবিআরের যন্ত্রণার কথা বলা হচ্ছে, সেখানে কোথায় সেটি আপনারা সরকারকে ধরিয়ে দেন? কী কারণের জন্য আপনারা বলছেন এনবিআরের যন্ত্রণায় ব্যবসা করা যাচ্ছে না? অথচ আমাদের প্রত্যেক মালিকরা, আমি গুটি কয়েক হয়তো যারা ক্ষতিগ্রস্ত তারা প্রায় মালিকরাই কিন্তু আমরা দেখি তারা বাড়ি গাড়ি ধন সম্পদ দেশে বিদেশে সব কিছুই করছে, কিন্তু ট্যাক্স দিবার ক্ষেত্রে আমরা নানা রকম কৌশল অবলম্বন করি কীভাবে আমরা ট্যাক্স কম দিতে পারি। আমাদের দেশে যে কোটিপতি রয়েছে তার 67% মানুষ তারা কর দিচ্ছে না। কোটিপতির মধ্যে 67% মানুষ তারা কর দিচ্ছে না। আমাদের কর দিবার প্রবণতা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা নেপাল বলি, ভারত বলি, শ্রীলঙ্কা বলি, তাদের চাইতে আমাদের দেশের মানুষের কর দিবার প্রবণতা আমাদের দেশের মানুষের কম। আমরা কি নেপালের চাইতে কম শক্তিশালী দেশ? শ্রীলঙ্কা যেখানে দেউলিয়া হয়ে গেছিল, সেখানকার মানুষ যদি কর আমাদের থেকে বেশি দিতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ কেন আমরা কর দিতে পারবো না? সে বিষয়ে কিন্তু আমাদেরকে এখন খতিয়ে দেখতে হবে, সেটি মূল্যায়ন করতে হবে। প্রত্যেকটি মানুষকে ভাবতে হবে আজকে কর দিয়ে দেশকে সমৃদ্ধ করতে হবে, কর দিয়ে রাষ্ট্রকে সমৃদ্ধ করতে হবে। আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে বক্তব্য দিবার পালা। যিনি বক্তব্য দিবেন, যিনি আজকের প্রধান অতিথি, বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি আমাদের সাথে আছেন। আমি আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের বক্তাদের বক্তব্য আলোকে প্রধান অতিথি অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ। একটা অনস্বীকার্য বিষয় যে রাজস্ব সংগ্রহের সক্ষমতার উন্নতি আমাদের অত্যন্ত জরুরি। বাংলাদেশের কর জিডিপির অনুপাত স্বল্পোন্নত দেশগুলোর তুলনায়ও অত্যন্ত নিম্ন, এবং এই হার তো বাড়ছে না, বরং আস্তে আস্তে কমছে। এত কম রাজস্ব আয় দিয়ে সরকারের বেতন ভাতা ইত্যাদি চলতি যেসব ব্যয়, সেগুলোই তো মেটানো কঠিন, উন্নয়ন ব্যয় তো দূরের কথা। এখন তার ফলে ঘাটতি বাজেট হচ্ছে, যে বাজেটের যে ঘাটতি হয় চলতি আয় তো ব্যয় মেটাতেই হবে। এটা এখন নতুন টাকা ছাপিয়ে এই ঘাটতি মেটানো যায়, তাহলে তো বর্তমান যে মূল্যস্ফীতি সেটা আরও বেড়ে যাবে, সেটা সর্বনাশের কথা, সেটা সুরক্ষা হলো না। আর ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ এবং বৈদেশিক সূত্র থেকে ঋণ নেওয়া যায়, সরকারের সেই ঋণের নির্ভরতা বাড়ছে, এবং এই প্রবণতা চলতে থাকলে এটা শুধু বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে না, বাজেট ব্যবস্থাপনার ক্ষেত্রেও এক ধরনের ঋণের ফান্ড তৈরি করে। আমরা অর্থনৈতিক বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ দেউলিয়া হবার অবস্থা এখনও নাই, এ ধরনের একটা আশ্বস্ত বোধ করার চেষ্টা করছি, কিন্তু বাজেটও যে ঋণের ফান্ডে পড়তে পারে সেই আলোচনা তো আমরা করছি না।
কারণ ক্রমাগতভাবে ঋণ নিতে থাকলে সুদ পরিশোধ করতে গেলে আর তো কিছু বাকি থাকে না। এভাবে এটা একটু দুষ্ট চক্র। আর রাজস্ব সংগ্রহের দুর্বলতার কারণে আমাদের উন্নয়ন ব্যয় বাড়াতে পারছি না, এটা আমরা সবাই জানি। শিক্ষা স্বাস্থ্য খাতে আমাদের যেই জিডিপির অনুপাতেই বলি আর বাজেটের ব্যয়ের অনুপাতেই বলি, আমরা যা খরচ করি সেটা পৃথিবীর বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একদম নিচের দিকে। এত কম সামাজিক খাতের ব্যয় করেও যে আমরা কতগুলো সামাজিক উন্নয়নের সূচকে এত উন্নতি করলাম, যে শিশু মৃত্যু হার, জনসংখ্যার আয়ু বাড়ানো, মেয়েদের বিশেষ করে স্কুলে যাবার হার, এসব সূচকে তো বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে এবং খুব কম খরচে। এটাকেই বাংলাদেশের যে উন্নয়ন বিষয় বলা হয়, এটা তার জন্যই বলা হয়। কিন্তু এসব সূচকে আরও যদি উন্নতি করতে হয় তাহলে কিন্তু এই শিক্ষা স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে, যার জন্য বরাদ্দ বাড়াতে হবে। এতদিন আমরা শিশু মৃত্যু ঠেকাতে গিয়ে শিশুদের টিকা, ডায়রিয়াতে খাবার, স্যালাইন, এসব স্বল্প ব্যয়ের সমাধান দিয়ে চালিয়ে গেছি। কিন্তু এই সব সমাধান দিয়ে তো আর বেশি দূর এগোতে যাবে না। এরপরে আরও অর্থ সংস্থান দরকার হবে। মোট কথা হলো, এত দুর্বল রাজস্ব সংগ্রহের ব্যবস্থা দিয়ে আমরা উচ্চ মধ্যম বা উন্নত দেশে রূপান্তরিত হতে পারবো না। এখন দুর্নীতি অপচয় কমিয়ে বাজেটের সাশ্রয় সম্ভব, এটা আমরা সবাই জানি। যে কোনো সরকারি সেবা নিতে গেলে বাংলাদেশের মানুষ এটা ভুক্তভোগী, জানে যে দুর্নীতি ও অনিয়মের শিকার হতে হয়। অর্থের অপচয়, সরকারি অর্থের অপচয় হলে, সরকারি সেবার মান কমে গেলে, সেই সেবার মান নিতে গেলে যদি দুর্নীতি হয়, তাহলে তো জনগণের কাছ থেকে বেশি কর আদায়ের নৈতিকতা বা গ্রহণযোগ্যতা থাকে না। এটা একটা বড় নৈতিকতার প্রশ্ন। রাজস্ব সংগ্রহ বাড়ানো অবশ্যই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল। বর্তমান কর ব্যবস্থায় যে ধরনের দুর্বলতা, অসঙ্গতি, বৈষম্য, অন্যায্যতা এবং দুর্নীতি আছে, সেগুলোর প্রতিকারের প্রতি দৃষ্টি না দিয়ে কর আদায়ের শুধু জোরাজুরি করলে সেটা হিতে বিপরীত হবে। এখন 80% বিত্তবান মানুষ করই দেবে না, আর বাকি এই বিদের উপর আমি করের বোঝা আরও চাপিয়ে দেবো, এটা কি একটা ন্যায্য ব্যাপার হলো? ভ্যাটের আরোপের ফলে দ্রব্যমূল্য ঠিকই বাড়ে, একই হারে বাড়ে, কিন্তু সরকার রাজস্ব পায় না, কারণ অধিকাংশই ভ্যাট দেয় না। মাত্র কিছু কোম্পানির কাছ থেকেই ভ্যাটের সিংহভাগ আদায় করা হয়। এটাও আরেকটা বিসদৃশ্য ব্যাপার আমাদের কর নীতির ক্ষেত্রে, কর নীতি বাস্তবায়নের ক্ষেত্রে। আর কর ফাঁকি যেহেতু দেওয়া হয়, আয়কর ফাঁকি, সেই জন্য আমরা একটা সহজ উপায় হিসাবে উৎসে কর কাটা হয়। এবং এবার বলা হচ্ছে যে উৎসে করের ব্যাপ্তি আরও সম্প্রসারিত করার একটা প্রস্তাব ইতিমধ্যে শোনা যাচ্ছে সরকারের কাছ থেকে। এখন উৎসে রাজস্ব সংগ্রহ উৎস করের মাধ্যমে এটা সহজ উপায়, সহজেই করা যায়। কিন্তু এই কর আসলে এই করের বোঝা কার উপর শেষ পর্যন্ত গিয়ে পড়ে, এটা বিশ্লেষণ করা খুব কঠিন। এবং এই ধরনের উৎসে কর এর উপর বেশি নির্ভরতা, এটা ভালো কর নীতি না, এবং এটাতে অসঙ্গতি তৈরি হয়। ধন্যবাদ সবাইকে। আমরা একটা ফলাফলে চলে যাচ্ছি। আমাদের আজকে যে ফলাফলের আগে আমরা হা না ভোট একটা নিয়ে নিব, এবং হা না ভোটের পরে আমরা আমাদের ফলাফলে চলে যাব। আজকে যে প্রস্তাবটি, সেই প্রস্তাবটি হচ্ছে অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বৃদ্ধি আগামী বাজারের প্রধান কৌশল হওয়া উচিত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আমরা হা না ভোট পেয়ে গিয়েছি। সম্মানিত বিচারকদের রায় কিন্তু এখানে মূলত আমরা ফলাফলের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকি। আজকের যে ফলাফল, আজকের যে ছায়া সংসদ, সম্মানিত বিচারকদের রায় আজকের এই ছায়া সংসদে
এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে আমরা বলছি আমাদের আজকের এই ছায়া সংসদে হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে এবং হাজও যুক্ত হয়েছে। হাজও যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দল ইডেন মহিলা কলেজকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল ইডেন মহিলা কলেজকে। তবে তিনজন বক্তা সমভাবে চমৎকারভাবে তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করে রাখবার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদেরকেও আমরা সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। যাই হোক, আজকের এই প্রতিযোগিতায় আমরা ইন্ডিয়ান মহিলা কলেজকে বিজয় বলে ঘোষণা করছি এবং একই সাথে যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় আমাদের আজকের অর্থনৈতিক সুরক্ষা রাজস্ব খাতের যে কি হবে সেটি নিয়ে এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ, আগামী পার্লামেন্ট দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।